সব খবর কম সময়ে সব খবর একসাথে। এই 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছে আমি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। কোনো ফি না নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি, ম্যাগাজিন বা উন্নয়ন কোনো নামেই বাড়তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এরই মধ্যে ফি নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে পড়লে তার টিউশন ফির বিষয়টি বিবেচনা করতেও বলা হয়েছে। শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতেও বলা হয়েছে। মাউসি মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস চালু করতে পেরেছে, তবে কেউ এখনো পারেনি। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সকলের বেতনের বিষয়টি বিবেচনায় আনতে হবে, তাই টিউশন ফি নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। মাস্ক পরার ব্যাপারে দুঃখিত, টিউশন ফির বাইরে অধ্যায়িত খাতে অর্থ না নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও সংকট সমাধান কি হচ্ছে? অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই বেতন কম নেয়নি, মাউসি নির্দেশনা দিলেও নেবে না। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িতরা বলছেন, বেতন ফি করোনার কারণে তারা যৌক্তিকভাবেই আদায় করছেন। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কমায়নি বেতন ভাতা, বিপাকে অভিভাবকরা রয়েছে। তবে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের দাবি তারা যৌক্তিক ফি আদায় করছেন। আগে আমরা যেরকম দিতাম বেতন ওই রকমই আছে, ওখান থেকে এতটুকু কমে নাই। ওদের উচিত বেতনগুলো অর্ধেক করে ফেলা, যেহেতু বাচ্চারা আসতেছে না এবং পুরো বসা, আমাদের গার্জিয়ানদের উপর অনেক চাপ। টিউশন ফিটা ঠিক মতো দেন আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা কিন্তু বেতন পাবে। তবে যদি কেউ এর ভায়োলেট করেন আমাদের নির্দেশনাকে, তাহলে অবশ্যই বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা। যারা অসুবিধার মধ্যে পড়েছেন তাদেরকে আমরা বলেছি ব্যক্তিগতভাবে হেড স্যারের সাথে যোগাযোগ করবে। ইন জেনারেলি আমরা কোনো ছাড়ের কথা বলিনি। অনেক ক্ষেত্রে অনেকে অ্যাপ্লিকেশন করেছে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা জানাইছি, সেক্ষেত্রে তারা যেভাবে করছে আমরা সেভাবেই ডিসিশন নিয়েছি। আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি, আমরা শিক্ষকদের অবস্থা খুবই খারাপ। করোনা পরিস্থিতির দিকে একটু নজর দেই। দেশের গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 2111 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা 6275। গেল 24 ঘন্টায় 16,469টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,38,795 জনের, আর গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,893 জন। সব মিলিয়ে সুস্থের সংখ্যা 3,54,788। মারা যাওয়া 21 জনের মধ্যে পুরুষ 14, মহিলা 7। মাস্ক পরার ব্যাপারে সচেতনতা বাড়াতে রাজধানীতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি এলাকায় বিভিন্ন সড়কে চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। এ সময় মাস্ক না পরায় বাস, প্রাইভেট কার, রিকশার যাত্রী এবং পথচারীদের জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশিরভাগ মানুষই মাস্ক পরার ব্যাপারে উদাসীন। সচেতনতা বাড়াতে অভিযান অব্যাহত থাকবে। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অধিকাংশই পাচ্ছি পকেটের মধ্যে মাস্ক। এখানে মোবাইল কোড দেখা মাত্রই হচ্ছে তারা পকেট থেকে বের করে মাস্কটা পরে ফেলছে। তো তাদেরকে আমরা সচেতন করছি যে সুরক্ষাটা আমার জন্য না, আপনার জন্য, আপনার পরিবারের জন্য। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে প্রশাসন। বুধবার সকালে নাটোরে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশ। এই সময় মাস্ক ছাড়া চলাচলকারী 40 জনকে প্রতীকী দণ্ড দেওয়া হয়। মাস্ক পরিধান ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এজন্য বাইপাস মোড় এবং ডাকাপতিয়া মোড়ে বসানো হয়েছে পুলিশের 3টি চেকপোস্ট। করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম প্রশাসন যেহেতু চলছে, তারই অংশ হিসেবে চাঁদপুরে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচিও পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে সাইকেল র্যালি বের হয় শহরে। একই সাথে লিফলেট বিতরণ করা হয় এই শহরে। আমাদের সকল তথ্য স্বাস্থ্যবিধি পালনের জন্য ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে বরিশালেও সচেতনতামূলক র্যালি করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকালে শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই র্যালি। এ সময় পথচারীদের মাস্ক বিতরণ করা হয়। একইভাবে বগুড়াতেও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাস্ক না পরায় 47 জনকে অর্থদণ্ড এবং 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাস্ক ছাড়া যাত্রী পরিবহনের দায়ে জরিমানা গুনতে হয়েছে কয়েকজন বাস চালককে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা সহ সচেতনতা বাড়াতে চট্টগ্রামে বুধবার অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। দ্বিতীয় দিনে রিয়াজউদ্দিন বাজার সহ বেশ কয়েকটি মার্কেটে, গণপরিবহনে এবং সড়কে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় গাড়ির চালক, হেল্পার, যাত্রী, মার্কেটের ক্রেতা বিক্রেতা এবং সড়কে চলাচলরত পথচারীদের জরিমানা করা হয়। মাস্ক থাকার পরও সঠিকভাবে না পরায় সতর্ক করে দেওয়া হয় অনেককে। করোনার সেকেন্ড ওয়েভকে সামনে রেখে আমরা কিন্তু প্রতিনিয়তই মোবাইল কোড করে যাচ্ছি। যারা মাস্ক পরতেছে না আমরা তাদেরকে আমরা অর্থদণ্ড করতেছি। পাশাপাশি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মাস্ক বিতরণও করতেছি। দেশে করোনা দ্বিতীয় ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু দুটিই বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। দুপুরে সচিবালয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি দলের সাথে পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নো মাস্ক নো সার্ভিস বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চলমান কর্মসূচির বিষয়ে। মন্ত্রী বলেন, যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেবা পেতে হলে মাস্ক পরতে হবে, এই একটা স্লোগান আমরা দিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস এই কথাটি বলে আসছি এবং আমরা আহ্বান করব জনগণ যাতে এটা মানে। আমি দেখছি যে একটু বেখেয়ালি ভাবে আমরা চলছি। আমরা আগামীতে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব, যার মাধ্যমে আমাদের সংক্রমণ মৃত্যুর হার আশা করি কম থাকে। করোনা মহামারী চলাকালে আবারও দিনের রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গেল 24 ঘন্টায় মারা গেলেন 10,502 জন। সব মিলিয়ে মোট প্রাণহানি 13,43,000 ছাড়িয়েছে। নতুনভাবে 6.25 লাখের বেশি মানুষের শরীরে মিলল কোভিড-19। মোট সংক্রমিত 5,60,00,000 মতো। মঙ্গলবারও 1600-র উপর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,54,000-এর বেশি। মোট আক্রান্ত 1,17,00,000-এর মতো। দিনে দ্বিতীয় সর্বোচ্চ 731 জনের মৃত্যু হয়েছে ইতালিতে। 6 শতাধিক মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য। প্রাণহানি 500-এর নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া এবং স্পেনে। করোনা ভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি ভ্যাকসিন মানব শরীরে কার্যকর এবং নিরাপদ। বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বেজিং জানায়, সিনোভ্যাক বায়োটেকের প্রতিষেধক করোনাভ্যাক বড় পরিসরে ট্রায়াল চালিয়ে কার্যকরের প্রমাণ মিলেছে। এরই মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি কারো শরীরেই। এছাড়া যেসব স্বেচ্ছাসেবী শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের ইমিউনিটি কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং রাশিয়ার তৈরি ভ্যাকসিন মানব শরীরে 90% পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়। সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক অফিস সময়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটি। 16 নভেম্বরের মধ্যে অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণ করা হবে না বলেও জানায় এই কমিটি। বুধবার দুপুরে সচিবালয়ের টাস্ক ফোর্স কমিটির একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। টাস্ক ফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক পরিদর্শন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে সব দোকান বন্ধ করতে হবে ব্যবসায়ীদের, সেই আহ্বানই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুন্নুর তাপস। বুধবার দুপুরে পুরনো ঢাকার রাজধানী সুপার মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি আহ্বান জানান টিকাটুলির মুরাদ কমিউনিটি সেন্টারে অবস্থিত র্যাব 3-এর অফিস সরিয়ে নেওয়ার তাগিদও দেন এ সময় তিনি। মেয়র বলেন, যেসব সংস্থা কিংবা বাহিনীর দক্ষিণ সিটির কমিউনিটি সেন্টার ব্যবহার করছে তাদের সাথে আর চুক্তি বাড়ানো হবে না। এর আগে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ হাসিনা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দক্ষিণ মেয়র। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহর 8টার মধ্যে আমরা বন্ধ করলে আমাদের সমগ্র কার্যক্রমগুলো আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারবো, যানজট মুক্ত হতে পারবো, সবাই পরিবারের সাথে সময় দিতে পারবো, সন্তানদের সাথে সময় দিতে পারবো। সকল কিছু বিবেচনা করে আমরা রাত 8টা পর্যন্ত নির্ধারিত করেছি। দেখি জ্বর কমছে? এই সময় তো আশেপাশে ভালো ডাক্তারও পাবো না। আশেপাশে না, দেশের সেরা ডাক্তারই পাবে। ওকলা সার্টিফাইড
ওয়াইফাই বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে বাংলালিংক। বাড়ি ভাড়ার পাওনা টাকা নিয়ে ভাড়াটিয়ার সাথে বিরোধ, বাগবিতণ্ডা। এর জের ধরেই বাড়িওয়ালার স্কুল পড়ুয়া শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। এলাকাবাসীর দাবি, শিশুটির সাথে থাকা স্বর্ণালঙ্কার লুটের জন্যই এই হত্যাকাণ্ড। পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ, আটক করা হয় ভাড়াটিয়া দম্পতিকে। লাশের পরে দাঁড়ায় বলতেছে ওইদিকে খোঁজো, ওইদিকে খোঁজো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। উনার ব্রিজ থেকে এক ব্যক্তি মনে দেখছে, দেখে উনি আসছে, আসার পরে বলতেছে যে ওকে সরাইয়ে দেখো ওর ভিতরে লাশ আছে। কি করে যে আমার মায়ের কত কষ্ট দিয়েছে, কি দিয়া কুবাইছে। ওর বেশ কিছুদিন ধরে আমি সন্দেহ করতেছি, আমার তো মনে সন্দেহ না যে ও এরকম একটা কাজ করবো। স্বর্ণের চেন ছিল, এগুলো হাতে আংটি ছিল স্বর্ণের, এগুলো পায়ে নুপুর ছিল, এগুলোর জন্য করলো না কোনো খারাপ উদ্দেশ্য কারণে এগুলো করলো, আসলে এই জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে শোবার ঘর থেকে চুরির 3 দিন পর নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা সুজন খান, চাচা রিপন খান এবং ফুপা হাসিব শেখকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে 20 দিন বয়সী সোহানার মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের বাবা জানান, সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে তারা উদ্ধার করে এটি। মোরেলগঞ্জ থানার ওসি জানান, নবজাতক হারানোর পর ওই পুকুরে তল্লাশি করা হয়েছিল, সে সময় কোনো মরদেহ পাওয়া যায়নি। এসব বিষয়ে আমলে নিয়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসনের কাছে আকুল আবেদন, এর দোষী ব্যক্তিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করি। বাচ্চাটার একদম নিকট আত্মীয় বা কাছের লোকদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পরে কোনো বিষয়ে এগুলো পাওয়া যায়, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। বাগেরহাট সহ 3 জেলায় শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে শোবার ঘর থেকে যে চুরি যাওয়া নবজাতকের উদ্ধার করেছে দেহ, সেটি এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি। এছাড়াও আরও 2টো মরদেহ উদ্ধার করা হয়েছে। নওগাঁর পত্নীতলায় আলাদা স্থান থেকে নার্সসহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকালে নজিপুর ইসলামিয়া ক্লিনিকের এক নার্স মিমের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় কর্তৃপক্ষ। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ময়নাতদন্তের পর খোলাসা হবে কিছু। একই উপজেলার মাধইল এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ। রাজধানীর মিরপুরে তুর্কি মুন্না নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর 5:30টার দিকে মরদেহটি রাস্তার পাশ থেকে শাহ আলী থানায় উদ্ধার করা হয়। তুর্কির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। তুর্কির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। গতকাল গ্রাম থেকে তার বন্ধু রহমতের বাসায় আসে সে, বাড়ি নড়াইল সদর উপজেলায় তুর্কির। এসপি শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসা কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত চলে এই কর্মবিরতি। এ সময় তারা গ্রেফতারের ব্যাখ্যা চেয়ে পরিচালককে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন। চিকিৎসকরা বলেন, পুলিশ কর্মকর্তা শিপন হত্যা মামলায় ডক্টর মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। শিপনকে মাইন্ডেড হাসপাতালে পাঠানো নিয়ে পুলিশের বক্তব্যও মিথ্যে। তার বোন এবং তার ভগ্নিপতি দুইজনই তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদেরকে একটা ভালো হসপিটালের সন্ধান দেন। তার রিকোয়েস্ট পাওয়ার পরই উনি তাদেরকে রেফার করেছেন যে এই হসপিটালগুলোতে আপনারা যেতে পারেন। উনি স্পেসিফিক কোনো একটা হসপিটালের নাম বলেননি। আমাদের স্থানীয় থানাতে আবার আমি চিঠি পাঠিয়েছি যে আমাদের কর্মকর্তাকে আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের অফিসিয়ালি জানানো হয়নি। ফলে ওনার অবস্থানটা কোথায়, উনি শারীরিক এবং মানসিকভাবে কেমন আছে সেই বিষয়টা আমাকে অবগত করার জন্য আমি জানিয়েছি। অ্যাপল লিখে ফেলো। কি দরকার ছিল সব সময় বেশি বেশি? শুধু বেশি না, বাংলালিংক দেয় অনেক বেশি। 129 টাকায় 9 জিবি, 64 টাকায় 4.5 জিবি। বাংলালিংক। দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে হলে ভাসানীকে অনুসরণ করতে হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার
ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, দেশের শাসন ক্ষমতায় যারা আছে তারা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের ফ্যাসিবাদী আচরণ থেকে দেশের জনগণকে মুক্ত করার কথাও এ সময় বলেন তারা। আজকে আমাদের যে গভীর গভীর সংকট, সেই সংকট থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের অবশ্যই মৌলানা ভাসানীকে অনুসরণ করতে হবে। আর যারা আধিপত্যবাদের পক্ষে কথা বলেন তারা তাকে সবসময় বলেছেন তিনি আসলে একটি একেবারে মৌলবাদী মানুষ। মৌলানা ভাসানী ধার্মিক ছিলেন, একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। মজলুম জননেতা মৌলানা ভাসানী এদেশের জনগণকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপি 120 নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে বিএনপির শতাধিক নেতা আদালতে এসে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ইশরাক খান, জাহাঙ্গীর হোসেন, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন, শ্যামল সহ 120 নেতাকর্মী। তাদেরকে আগামী 5 জানুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। গেল বৃহস্পতিবার রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে শাহবাগ, মতিঝিল, বংশাল, পল্টন সহ 8 থানায় 13টি মামলা করা হয়। এগুলো মিথ্যা মামলা। তবে আমি যেটি বলেছি যে এই মামলা দিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করে তুলল বর্তমান সরকার, তো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি এবং মাননীয় বিচারপতি জনাব রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আগাম জামিন চেয়েছিলাম। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে আদালত আগাম জামিন দিয়েছেন। যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বোঝে না তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে, এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বৈঠকের পরে কথা বলেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মের কিছু কন্টেন্ট নিয়ে অভিযোগ রয়েছে তার জানিয়ে তথ্যমন্ত্রী বলেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই দেশে কোনো মৌলবাদ জঙ্গিবাদের স্থান নাই, এবং আমি আগেও বলেছি, আজকে বলবো, ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না তারা এই সমস্ত নিয়ে কথা বলে। অচিরেই পুরনো রূপে ফিরবে যুক্তরাষ্ট্র, দেশকে ঢেলে সাজাবে নতুন সরকার, এমন প্রতিশ্রুতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দেশের শীর্ষ নিরাপত্তা এবং গোয়েন্দা বিশেষজ্ঞদের সাথে ভার্চুয়াল সাক্ষাতে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন ট্রাম্প নির্বাচনে হার না মানায় আটকে রয়েছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, বন্ধ বর্তমান সরকারের নির্বাহী কর্মকর্তাদের সাথে নতুন সরকারের নিয়মিত বৈঠক এবং তথ্য সরবরাহ। এদিকে মেয়াদের শেষ সময় মধ্যপ্রাচ্য থেকে কোনো সেনা প্রত্যাহার, এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হোয়াইট হাউস। বিরোধীদের অভিযোগ ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার কৌশল হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সাধারণ বৈঠক ও যেসব তথ্য আমার জানার কথা সব আটকে রাখা হয়েছে। এদেশের যা ক্ষতি করা যেত গত 4 বছরে তা হয়েছে। এখন লোকবল, অবকাঠামো সবকিছু ঢেলে সাজাতে হবে। একটাই কথা, পুরনো রূপে ফিরে আসবে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভোট জালিয়াতি ইস্যুতে দ্বিমতের কারণে বরখাস্ত হলেন নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। সাইবার এবং অবকাঠামোগত নিরাপত্তা সংস্থা CIS এর প্রধান ক্রিস্টোফার ক্রেবসকে বহিষ্কারের খবর জানান খোদ প্রেসিডেন্ট। বলেন নির্বাচনে কারচুপি ইস্যুতে বড় রকমের ভুল তথ্য দেওয়া হয়েছে। গেল সপ্তাহে CIS এর সহকারী পরিচালকও পদত্যাগ করেন। এর আগে বরখাস্ত হন প্রতিরক্ষা মন্ত্রী। তুরস্ক সফরে কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সাক্ষাৎ করতে চাইলেও সময় দেয়নি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সময় স্বল্পতার কারণ দেখিয়ে রাজধানী আঙ্কারা থেকে ইস্তানবুল আসেননি কোনো মন্ত্রী বা সরকারি কর্মকর্তা, তাই সেখানকার মসজিদ এবং গির্জা সফর করেন তিনি। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের 6টি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার তুরস্কে যান পম্পেও। মার্কিন এই কূটনীতিক এরই মধ্যে সফর করেছেন জর্জিয়া। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতন ভাইরাল চীনে নিযুক্ত ব্রিটিশ কনসাল স্টিফেন এলিসন। ডুবন্ত এক শিক্ষার্থীকে উদ্ধার করে তারকা ষাটোর্ধ্ব কূটনীতিক।
সব খবর দেখছেন। প্রথম বিরতিতে যাই, ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর। সবাই মিলে মানবিক সোনার বাংলা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত বক্তব্যে এমন কথা বলেন তিনি। এ সময় গৃহহীনদের অন্তত একটি করে ঘর তৈরি করে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, করোনা মোকাবেলা করেও দেশের কৃষি উৎপাদন অব্যাহত আছে। অর্থনীতি চলমান রাখতে 1,12,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংশোধন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। শিগগিরই কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার কথাও জানান প্রধানমন্ত্রী। এ সময় সংসদে বুধবারের অধিবেশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020, কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 এবং সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পাশ হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। হাসান শিকদার জালিয়াতির মাধ্যমে তাদের সম্পত্তি দখল করেছে বলে দাবি করা হয়। মামলার পর আদালতের নির্দেশে কিছু সম্পত্তি ফিরিয়েও দেয়, কিন্তু জামিনে বের হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের, জীবন নাশের হুমকি এবং শারীরিক নির্যাতন করেছে জেলা ছাত্রলীগ সভাপতি। ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। নারায়ণগঞ্জের বাবুরাইলে সমিতি 15 কোটি টাকা নিয়ে পলাতক রমজান আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকালে বউবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। গ্রাহকরা জানান, মুনাফার আশায় বিভিন্ন মেয়াদে সম্মিলিত সঞ্চয় তহবিল নামের সমিতিতে তারা বিনিয়োগ করেন। লকডাউনে সমিতির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় গা ঢাকা দেন সমিতির মালিক রমজান আলী। টাকা না পেয়ে থানায় অভিযোগ করে গ্রাহকরা, তবে রমজান আলীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। চট্টগ্রামে পুলিশি অভিযানে ধরা পড়েছে 2 নারীসহ ছিনতাইকারী চক্রের 13 সদস্য। এর মধ্যে 2 জন প্রেমিক প্রেমিকা সেজে টার্গেট করে পথচারীদের। গেল 6 মাসে 47 জনকে ছুরিকাঘাত করেছে তারা। সম্প্রতি এমনই এক ঘটনা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ার পর পুলিশ অভিযানে নামে একে একে গ্রেফতার করা হয় সংঘবদ্ধ চক্রের সদস্যদের। উদ্ধার করা হয় 24টি মোবাইল, 9টি ছুরি। বাম হাত দিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করছে নিজেকে সেভ করার জন্য। সেই সময়ে এটা পুরোটাই আঙ্গুল, মানে পুরোটা একেবারে চামড়ার সাথে লেগে যায়, আঙ্গুলটা পুরোটা কেটে। জটিল অপারেশন চলতেছে এখন। তারা প্রথমে চুরির ভয় দেখায়, ভয় দেখিয়ে মোবাইলটা ছিনে নেয়। বাধার সম্মুখীন হলে কেউ দিতে না চাইলে তাকে মৃত্যু ঘটানোর মতন আঘাত পর্যন্ত তারা করে। সে তখন মেয়েটাকে ইউজ করে, মেয়েটাকে ব্যবহার করলে যাতে জনগণ মনে করে যে এটা মেয়েগুলিতে একটা ব্যাপার। কারণ আমরা যখন আশেপাশের জনগণকে জিজ্ঞেস করলাম যে একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, আপনারা ধরলেন না কেন, তখন সবাই বললেন না, এটা তো ব্যাপারটা সেন্সিটিভ ব্যাপার, যেহেতু মেয়ে, আমি কেন ধরবো। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ হওয়া একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জড়ো হন ডিপিজেডের F1 কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটির উৎপাদন বন্ধ করে মালিকপক্ষ। এতে 1100 শ্রমিকের বেতন ভাতা আটকে আছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও মূলত পাওনা টাকা পায়নি শ্রমিকরা। উল্টো পুলিশ দিয়ে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। আমরা 10 মাসের বেতন পাই না। আমরা ওয়ার্কার যাতে কোনো আছে 1100 শ্রমিক, তারা সবাই জন্য পাওনা পেয়ে যায়। ব্যবসা আমাদেরকে সময় দেয়, এই অমুক দিন আসো, অমুক দিন আসো, এরকম বলতে বলতে অনেকবার অনেক ডেট দিছে। আমরা কোনো ভাঙচুর করিনি, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই করিনি, তবু তারা আমাদের 10 মাস ধরে বেতন বকেয়া। নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা নামে এক গৃহশিক্ষকের মৃত্যু হয়েছে। তার পরিবার জানায়, বুধবার রাত 9টার দিকে প্রাইভেট পড়ানো শেষে নাগরিয়াকান্দি এলাকা থেকে ভাড়া বাসায় ফিরছিল রাসেল। এ সময় ছোট ভাইকে ফোন করে বেলায়েত হোসেন মৃধা এবং তার ভাইয়েরা পিছু নেওয়ার কথা জানান ফোন করে। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ছোট ভাই তারেক জানায়, প্রতিবেশী বেলায়েত হোসেনের সাথে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধের জেরেই রাসেলকে হত্যা করা হয়েছে।
ক্যাম্পাসে বসে তোর গেম খেলা দেখা হবে না রে। ক্যাম্পাস দেখবে না, দেখবে পুরো গ্লোব। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে, ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। উকলা সার্টিফাইড বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। বাংলালিংক। সংবিধান সংস্কারকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ড। মঙ্গলবার গণতন্ত্রপন্থী এবং রাজপরিবারের সমর্থকদের মুখোমুখি সংঘাতে আহত অর্ধশতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে 5 জন। পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা চলাকালে বাইরে অবস্থান নেন হাজারো মানুষ। ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে নদী তীরবর্তী পার্লামেন্ট থেকে নৌকায় সরানো হয় এমপিদের। গণতন্ত্রপন্থীদের 3 দফা মধ্যে অন্যতম সংবিধান পুনর্লিখন, রাজতন্ত্রের সংস্কার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক 3 আইন প্রণেতাকে গ্রেফতার করল হংকং প্রশাসন। বুধবার সকালে তাদের হেফাজতে নেয় পুলিশ। অভিযোগ, মে-জুন মাসে জাতীয় পরিষদের নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক চলাকালে দুর্গন্ধযুক্ত পানীয় ছুঁড়ে মারেন তারা, যাতে অসুস্থ হয়ে পড়েন বেশ অনেকে। গেল সপ্তাহে নতুন আইন পাশ করেছে চীন। তাতে দেশটির সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে, যার ধারাবাহিকতায় 4 আইন প্রণেতা বহিষ্কৃত হন। প্রতিবাদে 19 গণতন্ত্রপন্থী এমপি পদত্যাগ করেন। প্রশিক্ষণকালেই দুর্ঘটনায় মারা গেলেন জেটম্যান হিসেবে খ্যাত ভিন্স রেফেত। মঙ্গলবার 36 বছরের এই প্রশিক্ষকের মৃত্যু সংবাদ নিশ্চিত করে দুবাই পুলিশ। অবশ্য ঠিক কী কারণে দুর্ঘটনা এবং মৃত্যু হলো তা এখনও অস্পষ্ট। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফা থেকে লাফিয়ে পড়ার রেকর্ড ছিল তার। এছাড়া স্কাই ডাইভিংয়ে তিনি স্বর্ণপদক জয়ী। রেডবুল আয়োজিত 2018-19 সালের বর্ষসেরা ক্রীড়াবিদও নির্বাচিত হন ভিন্স। সর্বসম্মুখে কাঁচা মাছ খেলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্য বিষয়ক মন্ত্রী দিলীপ ভেদারাচ্চি। করোনা মহামারীতে ধসে পড়া দেশটির মৎস্য খাতকে চাঙা করতেই এই উদ্যোগ মূলত। 22 অক্টোবর শ্রীলঙ্কার পাইকারি মাছ বাজারে প্রথমবার শনাক্ত হয় করোনা ভাইরাস। এরপরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সংক্রমণ। মৎস্য খাতের ওপর দ্বীপরাষ্ট্র অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল, কিন্তু মহামারীর আতঙ্কে প্রায় বন্ধ কার্যক্রম। এমনকি ঋণ দায়গ্রস্ত হয়ে পড়েছেন জেলেরা। কারো প্রয়োজন বেশি বেশি টিভি চ্যানেল, কারো বা প্রয়োজন বেশি বেশি মিউজিক ভিডিও, আর কারো কারো বেশি বেশি মুভি ও নাটক। কন্টেন্ট যা চান যেখানে চান সবই পাবেন টফিতে, একদম ফ্রি। টফি, টিভির চেয়েও বেশি। এখনই ডাউনলোড করুন টফি। ইদানিং পত্রিকার শিরোনামে একটু বেশি দেখা যাচ্ছে জনপ্রিয় তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে। সম্প্রতি ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন তারকা এই জুটি। তাদেরকে অত্যন্ত সম্মানজনক এই আয়োজনে স্বাগত জানালেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার। মূলত সামাজিক মূল্যবোধ এবং সমাজের নানা ইতিবাচক দিক মানুষের সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরেই এই ফ্যাশন কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন ডেভিড বেকহ্যাম। দারুণ এই কাজের সাথে থাকার জন্য প্রশংসা করছেন প্রিয়াঙ্কার সহকর্মী এবং দর্শকরা। আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সবশেষ সিনেমা অবলম্বন। এই সিনেমায় একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন নারুগোপাল মণ্ডল। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এতে দেখা যাবে অভিনয় করেছেন যারা দিলীপ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার সহ বেশ অনেকে। কোচ জেমি ডেকে ছাড়াই কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাতারের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে করোনা পজিটিভ হয়েছেন মঞ্জুরুর রহমান। দলের সাথে যেতে পারছেন না তিনিও। এছাড়াও নেপাল ম্যাচের আগে ঢাকা ক্যাম্প থেকে বাদ পড়েছেন 4 ফুটবলার। বাদ দেওয়া 4 ফুটবলার হলেন নাজমুল ইসলাম রাসেল, আরিফুর রহমান, ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম এবং আবদুল্লাহ। আর ইনজুরিতে রয়েছেন মাসুক মিয়া জনি, মতিন মিয়া, তারিক কাজী এবং শহীদুল আলম সোহেল। করোনায় আক্রান্ত হওয়া দলের সাথে যাচ্ছেন না জেমি ডে। বৃহস্পতিবার সকালে দোহার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। আগামী 4 ডিসেম্বরে কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ নেপাল ম্যাচে মাঠে ঢুকে পড়া সমর্থককে ছেড়ে দিয়েছে পল্টন থানা পুলিশ।
হাসিব নামে সেই সমর্থকের পরিবার মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। পল্টন থানা থেকে তাকে পাশাপাশি বয়স কম বিবেচনায় তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এই সমর্থক। এরপর লাল সবুজ দলপতি জামাল ভুঁইয়ার সঙ্গে সেলফি তোলার বায়না করেন তরুণ এই সমর্থক। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাওয়ার আগেই অবশ্য তাকে সরিয়ে নেয় পুলিশ। এরপর নেওয়া হয় পল্টন থানায়। তবে বাফুফে এবং তার পরিবারের সদস্যদের অনুরোধে ছেড়ে দেওয়া হয়েছে হাসিবকে। করোনায় আক্রান্ত হয়েছেন নেপাল জাতীয় ফুটবল দলের ম্যানেজার মধুসূদন উপাধ্যায়। বাংলাদেশ নেপাল বুধবারের ম্যাচের পর পুরো দলের করোনা পরীক্ষা করা হয়, এতেই পজিটিভ আসে তার রেজাল্ট। এর আগে বাংলাদেশ সফরে আসার আগেই আক্রান্ত হয়েছিলেন নেপাল স্কোয়াডের 7 ফুটবলার। ঢাকা পৌঁছানোর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 8 জনে। ঢাকাতেই চলছে তার কোভিড চিকিৎসা। এবার সিরিজ শেষে আক্রান্ত নেপাল দলটির ম্যানেজার মধুসূদন। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার পুরো নেপাল জাতীয় দল দেশে ফিরলেও এখনই যেতে পারছেন না ম্যানেজার। বিশ্বকাপ পর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। তবে অঘটন দেখেছে কলম্বিয়া এবং চিলি। ইকুয়েডরের কাছে 6-1 গোলে উড়ে গেছে রীতিমতন কলম্বিয়া। আর ভেনেজুয়েলার কাছে 2-1 গোলে হেরেছে চিলি। 2-0 গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সুয়ারেজবিহীন উরুগুয়েকে। বাছাই পর্বে টানা 4র্থ জয় টেবিলের শীর্ষে ব্রাজিল। অপর ম্যাচে সহজ জয় পেয়েছে আরেক লাতিন জায়ান্ট আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েও দুর্বল ফিনিশিংয়ে গোল পাওয়া হয়নি পেরুর। ঘরের মাঠে গোলের অন্তত 10টি সুযোগ তৈরি করে পেরু। বিপরীতে ম্যাচের 17 মিনিটে লে সেলসোর ক্রসে আর্জেন্টিনাকে লিড এনে দেয় নিকোলাস গঞ্জালেস। 28 মিনিটে লাউতারোর দারুণ ফিনিশিংয়ে লিড দ্বিগুণ করে আকাশী নীলরা। এরপরে মেসি ডি মারিয়ারা আর গোলের দেখা না পেলেও 2-0 ব্যবধানের জয়েই তুষ্ট থাকতে হয় আলবিসেলেস্তাদের। এই জয়ের দ্বিতীয় স্থানে 86 বিশ্ব চ্যাম্পিয়নরা। উয়েফা নেশনস লিগ ফুটবলের খবর এবার। প্রতিযোগিতামূলক ফুটবলে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে জার্মানি। তাদের গোল বন্যায় ভাসিয়েছে স্পেন। তারেসের হ্যাট্রিকে 6-0 গোলের ব্যবধানে বিশাল জয় পেয়েছে কোচ লুইস এনরিকের দল। ম্যাচের 17 মিনিটেই আলভারোর গোলে লিড এনে দেয় দলটি। 33 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরওয়ার্ড তারেস। প্রথমার্ধের শেষ দিকে রদ্রির গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিরতির পর আবারও স্কোর শিটে নাম তোলেন ফেরবাত তারেস। ম্যাচের শেষ দিকে 6-0 ব্যবধানে বিশাল পরাজয় সঙ্গী হয় জার্মানির। সব খবর দেখছেন, আরও একটা বিরতিতে যাব, সঙ্গেই থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত সরকার চাইলেও দেশটির অভ্যন্তরীণ সমস্যার কারণে চুক্তি সই হচ্ছে না। বুধবার দুপুরে জিআরইউর মিট দ্য প্রেস, তখনই প্রধানমন্ত্রী এই কথা বলেন। জলবায়ু, অভিবাসন, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে কাজ করবে সরকার, এটিও জানান। রোহিঙ্গা ইস্যুতে বাইডেন সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। কোনো ম্যাজিক থাকবে না, তিস্তা যে হঠাৎ করে সই হবে এটা আমরা মনে করি না। তবে যেটা হবে, তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। ভারত সরকার কখনো বলে নাই যে এইটা করবে না। তারা সবসময় বলছে যে উই আর রেডি টু ডু ইট, কিন্তু তাদের ইন্টারনাল সমস্যার কারণে সই করতে পারতেছে না। তো এইটা ওই পর্যায়েই আছে। উন্মুক্ত দরপত্র নয়, সরাসরি 40 লাখ মেশিন রিডেবল পাসপোর্টের বই কিনবে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় 5টি প্রস্তাবের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের 4টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 4টি ক্রয় প্রস্তাবের জন্য ব্যয় ধরা হয়েছে 127 কোটি 9 লক্ষ টাকা। এরই মধ্যে 47 কোটি টাকার 1740 কিলোমিটার কন্ডাক্টর ক্রয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। করোনাকালে পাসপোর্ট সরবরাহ সঠিকভাবে করা সম্ভব হয়নি বলেই ইমিগ্রেশন অধিদপ্তর নতুন করে 40 লাখ পাসপোর্ট কেনার কথা জানান অতিরিক্ত সচিব।
এখন পর্যন্ত কোনো দেশের সাথেই মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে পারেনি বাংলাদেশ। প্রতিবেশী ভারত, পাকিস্তান, এমনকি আফগানিস্তানেরও রয়েছে একাধিক এফটিএ। বিশ্লেষকদের সংখ্যা 2024 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উঠলে বড় ধরনের বাজার হারাবে বাংলাদেশ। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6 কেজি 900 গ্রাম ওজনের 60টি স্বর্ণবার আটক করেছে কাস্টমস। বুধবার সকাল 8টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা EK 582 এই ফ্লাইট নম্বরেই জব্দ করা হয় এটি। কাস্টমস কর্তৃপক্ষ জানায় এক যাত্রীর কাছে লুকোনো অবস্থায় ছিল এসব স্বর্ণবার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5.17 লাখ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের কথা জানায় কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া চোরাচালান প্রতিরোধী বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। দুই পাশের গাছ কেটে রাস্তা প্রশস্ত করার পর থেকেই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ছোট বড় দুর্ঘটনায় প্রায় প্রত্যেক দিন হতাহত হচ্ছেই মানুষ। স্থানীয়রা বলছেন নির্মাণ ত্রুটি, বিপজ্জনক বাঁক, অবৈধ যানবাহন চলাচল এবং রাস্তার পাশে কোনো গাছ না থাকার কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে। নওগাঁর মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি এবং রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলছে না, পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার বাস চলাচল। মালিক সমিতির নেতাদের অভিযোগ, চাঁদাবাজি এবং সড়কের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা এবং কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব রীতিমতন চরমে ওঠে। 28 নভেম্বরের মধ্যে মহাসড়ক থেকে 3 হুইলার সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে সব গাড়ি জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে জেলা মোটর মালিক গ্রুপ এবং জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। এ সময় সদর থানার এসআই আব্দুর রহিম এবং সাইফুল ইসলামকে প্রত্যাহারেরও দাবি জানায় তারা। যদি না আগামী 28 নভেম্বর 2020 তারিখের মধ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলাচলরত সকল অবৈধ গাড়ি বন্ধ করা না হয়, 29 নভেম্বর 2020 তারিখে আমরা আমাদের সকল গাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করে দিব। কক্সবাজারে একটি হোটেলের 8 তলা থেকে পড়ে বাবু শেখ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা 6টার দিকে শহরের কলাতলি এলাকায় সি ক্লাসিক রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার টাঙ্গাইল থেকে কক্সবাজার ভ্রমণে গিয়ে সি ক্লাসিক রিসোর্টে উঠে যায় 53 বছর বয়সী একটি দল। বুধবার ফেরার কথা ছিল তাদের, কিন্তু বাসে উঠতে যাওয়ায় প্রস্তুতির সময় 8 তলা থেকে লাফ দেয় বাবু শেখ। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। প্রাথমিকভাবে বাবু শেখ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। রুম রাখছি, এই জন্য সব ব্যাগ ট্যাগ রেখে সবাই ওখানে অবস্থান করছে, ওয়াশরুমে কারো ফ্রেশ নেওয়ার জন্য। তো এই সময় হঠাৎ করে 5:30 দিয়ে আমরা ব্যাগ নিয়ে বেরোবো, ওই সময় 2টা ছোটো ভাই দৌড় পাড়ে রয়েছে, ভাই লাভ দিছে। বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করেছেন প্রধান বাহিনী এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত। বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে এই পতাকা প্রদান করা হয়। এই উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। এতে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুকিতুল আলম মিয়া। শান্তিরক্ষার 1.5 যুগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখায় 31 স্কোয়াড্রনকে পতাকা প্রদান করেন বিমান বাহিনী মাসিউজ্জামান সেরনিয়াবাত। যে সকল স্কোয়াড্রন ও ইউনিট বিমান বাহিনী পতাকা অর্জন করল তাদের সকলেরই রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সব খবর দেখছেন, আরও একটা বিরতিতে যাই, ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর।
অবশেষে ৩১ ঘন্টা পর সিলেটে সচল হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বুধবার সন্ধ্যা থেকে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়, তবে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও বেশিরভাগ এলাকায় এখনও অন্ধকারে রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন এবং বিতরণ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে নগরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের কুমারগাঁওয়ে জাতীয় গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট জেলা। সুনামগঞ্জের কয়েকটি এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত করতে নামে প্রায় ৪০০ কর্মী। লিখে ফেলো, কি দরকার ছিল সব সময় বেশি বেশি। শুধু বেশি না, বাংলা লিংক দেয় অনেক বেশি। ১২৯ টাকায় ৯ জিবি, ৬৪ টাকায় ৪.৫ জিবি। বাংলা লিংক। ঘুষ ছাড়া সেবা মেলে না কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসে। নামজারি এবং খারিজের বিপরীতে জনসম্মুখে চলে প্রধান কর্মকর্তার লেনদেন। অর্থ লেনদেনে একের পর এক ছবি ভাইরাল হলেও নির্বিকার স্থানীয় প্রশাসন। এতে করে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে রীতিমতন ভূমি কর্মকর্তার কাছে। কুড়িগ্রামের প্রত্যন্ত এই জনপদের তহসিলদার হিসেবে পরিচিত উপসরকারি ভূমি কর্মকর্তা বললেন, কেন তিনি এসব অভিযোগের পরোয়া করেন না। যদি খারিজ করবা আসে ৫,০০০-এর নিচে কোনো খারিজ নেই। ৫,০০০ টাকা চাইছে, ওই টাকাও ম্যানেজ করবে পাই না, খারিজও করবে পাই না। আমার তো বিগ বসেরাও আছে, আমার বস উপরে তো ছায়া আছে, আমার উপরে অনেক ছায়া আছে। গরিব দুঃখী মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সে নিজে তালিকা প্রস্তুত করে এবং সেটা নিয়ে মানে মেম্বাররাও অনেক মানে লাঞ্ছনাও তাকে করছে, কথা কাটাকাটি অনেক হয়েছে আর কি। ভূমি অফিস বলেন, বিআরটি অফিস বলেন, কোন অফিসে অভিযোগ নেই বলেন, সব অফিসে অভিযোগ আছে। এখানে আমি ইন্টারভিউ দিব না, অভিযোগকারীদের অভিযোগ করতে পারেন লিখিত, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব, এটাই আমার ইন্টারভিউ। বান্দরবানে নারী শিশু নির্যাতন এবং মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সাইক্লিস্টরা করছে। পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের সাইক্লিস্টরা এতে অংশ নিয়েছেন। বুধবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। পরে সাইকেল নিয়ে রোয়াংছড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে পৌঁছার পর সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এই সাইক্লিস্টরা। তারা বান্দরবানের ৭ উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। এই সময় তো আশেপাশে ভালো ডাক্তারও পাবো না। আশেপাশে না, দেশের সেরা ডাক্তারই পাবে। ওকলা সার্টিফাইড বাংলা লিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। বাংলা লিংক। পাখির কিচিরমিচিরে মুখর যশোর সদরের গাঁওখরা গ্রাম। বাসা বেঁধেছে নানা প্রজাতির পাখি। বছর ৪ আগে যশোরের গাঁওখরা গ্রামে মোল্লাপাড়ায় বাগান ঘিরে বক, শামুকখোল, কাঁদাখোঁচা আর শালিক চড়ুইয়ের যে হাট বসেছিল তা এখন রূপ নিয়েছে পাখির নিরাপদ আবাসস্থলে। ধীরে ধীরে পাখির গ্রাম হিসেবেই পরিচিতি পায় গাঁওঘর। শিকার বন্ধসহ গ্রামটিতে পাখির অভয়াশ্রম করতে গড়ে উঠেছে বেসরকারি সংগঠন। আমরা যখন দেখলাম যে আসলে পাখিগুলো বিলুপ্ত প্রায়, যেমন দোয়েল, তারপর শামুকখোল, তখন আমাদের ভিতরে এই বিবেকবোধটা জাগ্রত হলো যে আমরা যেন এই পাখিগুলো রাখতে পারি। অনেক বাইরের লোকও বন্দুক নিয়ে মারার জন্য খুব পদক্ষেপ নিয়েছে, তা ওরা টেকেল দিয়েছে না, মারা যাবে। আমাদের অনেক উপকার করে, পাখি দেখতে খুব ভালো লাগে। প্রচুর পাখি একসাথে দেখে খুব ভালো লাগলো এবং মন ভরে গেল। অনেক লোক পাখি শিকার করতে আসে, আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝায় তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করেছি, পাঠাইছি। প্রায় ২৫০ বছর আগে বরিশালের মাধব পাশায় দুর্গাসাগর এই দিঘিটি খনন করেছিলেন চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ। মাধব পাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী। কালের পরিক্রমায় এই জলাধার এখন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দুর্গাসাগরকে ঘিরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন, তবে একে প্রকৃতির সাথে সাংঘর্ষিক বলছেন পরিবেশবাদীরা। এই নিয়ে চলছে টানাপোড়েন। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন রাত ১২টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।